বিজ্ঞাপনের প্রভাব নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছিলাম, বাংলা ইংরেজি দুটোই। আমরা বলেছি যে এক ঢিলে দু তিন পাখি মারবো। মানে হচ্ছে বাংলাতেও বিজ্ঞাপনের প্রভাব নিয়ে লিখবো, ইংরেজিও হয়ে যাবে। তাহলে বাংলা ইংরেজি দুটো প্রতিবেদন লেখা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো তার আগে আরো একবার রিমাইন্ড করে দিচ্ছি যে টপিকগুলো বা হচ্ছে লেখার প্রসেস, লেখার নিয়মগুলো। তো দেখে নাও যে প্রতিবেদন কি। প্রতিবেদন হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়বস্তু নিরপেক্ষ বিবরণী। ইনসিডেন্ট হতে পারে বা কোনো একটা ম্যাটার, সেটার হচ্ছে নিরপেক্ষ বিবরণী, সেটাকে কি বলা হচ্ছে, যে প্রতিবেদন। তো প্রতিবেদনের সবার প্রথমে কিভাবে লিখতে হয়, এক নম্বর যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো যে প্রথমে একটি প্রাসঙ্গিক বা হচ্ছে কনটেক্সচুয়াল হেডলাইন বা শিরোনাম দিতে হবে। যে বিষয়টা নিয়ে লিখতে দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটা কনটেক্সচুয়াল প্রথমে শিরোনাম দরকার। শিরোনামটা চমকপ্রদ কেন হতে হবে, তার কারণটা হচ্ছে একটা নিউজ পেপার ধরো, একটা সংবাদপত্র প্রায় 20-25 পেজ মিলে তৈরি হয়। তো ওটা চমকপ্রদ হতে হবে, মানে প্রথমে ওটা দেখে যেন চোখে ধরে যে হ্যাঁ এই শিরোনামটা ভালো, বা কোন বিষয়ে লিখতে চাওয়া হয়েছে সেরকম শিরোনামটা দিতে হবে। এবং শিরোনামটা সবসময় পাস্ট টেন্স, মানে কোনো ঘটনা যদি পাস্ট টেন্সেরও হয় ঠিক আছে, তবুও আমাদের এটাকে লিখতে হবে প্রেজেন্ট আকারে। যেমন হচ্ছে ফণীর তাণ্ডবে মৃত 40, মানে হয়তো হয়তো ফণী একটা ঝড় হয়েছে যেখানে 40 জনের মৃত্যু হয়েছে। তাহলে ফণীর তাণ্ডবে মৃত হাইফেন দিয়ে যতজনের মৃত্যু হয়েছে সেটাকে লিখতে হবে। কিন্তু আমরা নিচে যেটা লিখেছি ফণীর তাণ্ডবে মৃত্যু হয়েছিল 40, এরকম নয় যে পাস্ট টেন্স মানে অতীতে হয়ে গেছে বলে আমাকে শিরোনামটা পাস্টে ওইভাবে লিখতে হবে, এরকম নয়। পাস্ট হোক বা যাই হোক না কেন, রিপোর্ট রাইটিংটা কোনো টেন্স মেনে ওরকম নয় যে প্রেজেন্ট আকারেই লিখতে হবে শিরোনামটা। 2 নম্বর পয়েন্ট, এরপর দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য হলে সেই ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা লেখা যেতে পারে। এখন তবে একটা জিনিস দেখছি যে পুলিশের সমস্ত পরীক্ষায় যাই টপিক হোক না কেন সব বলছে দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য। তো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা লিখবে, বা নিজস্ব সংবাদদাতা এই ব্যাপারটা অতটা ভাইটাল পয়েন্ট নয় কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে টাইটেলটা হচ্ছে মাস্ট, তারপরে হচ্ছে জায়গার নাম, দিয়ে হচ্ছে তারিখ যেটা আছে, তারিখটা দেবে যেদিনকার পরীক্ষা দেবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। নিজস্ব সংবাদদাতা বা বাই স্টাফ রিপোর্টার ওটা না লিখলেও চলবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, তুমি লিখে দিলেও অতটা অসুবিধা নেই। আর জায়গার নাম যেহেতু নিজে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজের পরিচয় দেওয়া মানা থাকে, সেই কারণের জন্য যে কোনো জায়গার ক্ষেত্রে এক্স ওয়াই জেড ব্যবহার করবে। আর যদি দেখো যে পয়েন্টে দিয়ে দেওয়া আছে, মানে হয়তো একটা ফণিঝড় বা হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে, কোনো একটা জায়গার নাম উল্লেখ করে দিয়েছে, তখন সেই জায়গার নাম দিতে পারো। যেমন এর আগে বা ডাব্লিউপিএসআই এ দিয়েছিল একটা কোশ্চেন, সেই তোমার খড়গপুরে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেখানে যেমন খড়গপুর থেকে হাওড়া, তো হাওড়া বা খড়গপুর যে কোনো কি একটা জায়গার নাম দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো আজকে যেমন একটা লিখতে দিয়েছি যে বিজ্ঞাপন নিয়ে, ঠিক আছে, বিজ্ঞাপনের প্রভাব নিয়ে, এখানে ধরো তোমার অ্যাড্রেসটাই সাধারণত হবে যে তুমি তুমি কে লিখছো, তো ওখানে কেউ আবার বহরমপুর, মুর্শিদাবাদ বা রানাঘাট, নদিয়া বলে এরকম ভাবে জায়গার নাম লিখে দিও না, ঠিক আছে, এক্স ওয়াই জেড ব্যবহার করবে। তো এত তর্ক বিতর্কের মধ্যে গিয়ে লাভ নেই। যদি দেখো যে কোশ্চেনে ওরা প্লেসের নাম উল্লেখ করে দিচ্ছে, প্লেসের নাম কখন উল্লেখ থেকে, সাধারণত যেগুলো নিউজ পেপার রিপোর্ট রাইটিং সেইগুলোতে প্লেসের নাম উল্লেখ করে দেয়, আদারওয়াইজ দেবে না। আদারওয়াইজ তাহলে তোমাকে এক্স ওয়াই জেডই ব্যবহার করতে হবে, বাংলার ক্ষেত্রে ক খ গ ব্যবহার করতে পারো। 4 নম্বরে যে ঠিকানা লেখার পরে তারিখ দিতে হবে, কোনো নিউজ পেপার প্রতিবেদন লেখার ক্ষেত্রে প্রশ্ন ডেট দেওয়া থাকলে সেই মতো ডেট দিতে হবে, আদারওয়াইজ যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দেবে। এটা আশা করি বুঝতে পেরেছো। ধরো কোনো একটা অগ্নিকাণ্ড, ফায়ার অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট রাইটিং টপিক দিয়েছে, ঠিক আছে, ঘটনাটা ঘটেছে হয়তো আহ, সকাল 10টার সময়। তাহলে সকাল 10টার সময় যদি ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটে, যদি 11ই এপ্রিল ঘটে, তাহলে সেই ক্ষেত্রে 11ই এপ্রিল ঘটেছে, কিন্তু পাবলিশ পাবে কবে, পরের দিন হচ্ছে 12ই এপ্রিল। এরকম ভাবে ডেটটা দিতে হবে। আর যদি দেখো যে কোনো কিছু ডেট দেয়নি, হয়তো বিজ্ঞাপনের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন লিখুন, এক্ষেত্রে তো কোনো ডেট ফেট দেওয়ার ব্যাপার নেই, সেই ক্ষেত্রে যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকারই ডেট দেবে। তাহলে এই হয়ে গেল প্রাথমিকভাবে ফরম্যাট। এরপরে প্রতিবেদনের বডি। প্রতিবেদন লেখার আগে কি, কোথায়, কখন, কিভাবে, এই 4টে পয়েন্টকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ কোন টপিক সম্পর্কে লিখছো, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, এই 4টে পয়েন্টকে ভালো করে বুঝতে হবে। 7 নম্বর হচ্ছে এরপর প্রথম অনুচ্ছেদে 3 থেকে 4টি লাইনের মধ্যে ঘটনাটি সম্পর্কে পুরোটা বলে দিতে হবে। মানে কোন টপিক সম্পর্কে আমাকে লিখতে দেওয়া হয়েছে সেই ব্যাপারটা সম্পর্কে পুরোটাই প্রথম অনুচ্ছেদে 3 থেকে 4টি লাইনের মধ্যে আগে বলে দিতে হবে, জিস্ট আকারে।
পরের অনুচ্ছেদে সেই ঘটনাটা সম্পূর্ণ বিবরণী দিতে হবে, আর শেষ প্যারাগ্রাফে কোনো প্রতিকারের উপায় বা সমাধানের উপায় বলে দিতে হবে। এই যে ফরম্যাটটা, এটা হচ্ছে স্পেশালি বলতে পারো যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর ফরম্যাট পুরোটাই দেওয়া আছে। মাঝে মধ্যে এডিটোরিয়াল টাইপ বা এসে টাইপ যেগুলো দিয়ে দেয়, এডিটোরিয়াল মানে আজকে যেটা দিয়েছে এটা বলতে পারো যে এডিটোরিয়ালই। এডিটোরিয়াল আর এসে টাইপের মধ্যে আর নিউজ পেপারের মধ্যে পার্থক্য কি, নিউজ পেপার মানে হচ্ছে দৈনিক, মানে প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের ঘটনা যেটা সাধারণত হয়ে গেছে সেইটার উপরে। আর এডিটোরিয়াল বা সম্পাদকীয় বিভাগ মানে সমাজ বা পরিবেশমূলক বা কোনো সমস্যা, যেটা হচ্ছে একদিন দুদিনের সমস্যা নয়, যেটা বর্তমানে একটা সমস্যা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু ইস্যু বলেও নয়, ভালো দিক বা খারাপ দিক, সোশ্যাল সাইট হতে পারে, তারপরে হচ্ছে অনলাইন এডুকেশন, এই সমস্ত জিনিস এগুলো হচ্ছে সব এডিটোরিয়াল টাইপ। আর টেন্সের ব্যাপার কি, এই নিউজ পেপার যেগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে পাস্ট টেন্সে লিখবো, আর যেটা এডিটোরিয়াল টাইপ এগুলো সব কি করবো, প্রেজেন্ট টেন্সে লিখবো। তাহলে এখানে লিখে দেওয়া আছে কোনো দুর্ঘটনামূলক প্রতিবেদন যেটা অনুষ্ঠিত হয়ে গেছে এরকম ধরনের প্রতিবেদনে অতীতকাল ব্যবহার করতে হবে, কিন্তু সম্পাদকীয় বিভাগ মানে এসে টাইপ প্রতিবেদনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স লিখতে হবে। একটা ভালো প্রতিবেদনের মধ্যে কম্প্যাক্টনেস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে একটা লিঙ্ক থাকে এবং কোথাও যেন কোনো জায়গায় কোনো খাপ ছাড়া মনে না হয়। অর্থাৎ তুমি প্রথমে স্টার্টে মানে ফার্স্ট স্টার্টিং ইন্ট্রোডাকশন এক ধরলে, তারপরে শুরু অন্য জায়গাকে লিঙ্ক করছে, সেরকমটা না, একটার সঙ্গে একটা যেন লিঙ্ক থাকে, পরের প্যারাগ্রাফটার সঙ্গে পরের প্যারাগ্রাফটা। 2 নম্বর হচ্ছে 12 নম্বর হচ্ছে ভাববাচ্য এবং নিরপেক্ষভাবে লেখা উচিত। ঠিক আছে, ফার্স্ট পার্সন বা এরকম কিছু ইউজ করবে না। আর প্রশ্নে দেওয়া পয়েন্টের উপরে ভিত্তিতে লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট তুলে দেয়, পয়েন্ট যদি মেনশন করে দেওয়া থাকে তাহলে মুখস্থ করা হলেও যেমন ভাবে পয়েন্ট থাকবে সেই পয়েন্টকে বেস করে কিন্তু লিখবে। স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট, স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট যেটা, সেটা হচ্ছে 150 নম্বরের। ঠিক আছে, ডব্লিউবিসিএস এ 150টা শব্দে লিখতে দেয়, কিন্তু অন্যান্য যেমন পুলিশের ক্ষেত্রে বাংলা যেটা সেটা আবার 200টা শব্দে লিখতে দেয়, কিন্তু ইংরেজি যেটা যেটা সেটা হচ্ছে 100টা শব্দে লিখতে দেয়। তো এই যে ওয়ার্ড লিমিটের ব্যাপারে এটা চেঞ্জ হতে পারে, তবে এইটুকু জেনে রাখবে বাংলা ইংরেজি যাই হোক না কেন, যেটা স্ট্যান্ডার্ড লিমিট ওয়ার্ড লিমিট সেটা সেটা হচ্ছে 150 থেকে 200 এর মধ্যে ঘোরাফেরা করবে। ঠিক আছে, এর মধ্যেই থাকবে বা এর মধ্যেই লেখাটা প্র্যাকটিস করবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ডব্লিউপিএসআই বা কেপিএসআই প্রিভিয়াস ইয়ারে 10 নম্বর দেওয়া ছিল, ইংলিশে 100টা ওয়ার্ড লিখতে দেওয়া ছিল, বাংলায় আবার 200টা ওয়ার্ড লিখতে দেওয়া ছিল, সেখানে 30 নম্বর ছিল। ক্লার্কশিপের ক্ষেত্রে কোনো ওয়ার্ড লিমিট বলে মনে হয় বলে না, ওখানে রিপোর্ট রাইটিং এ 15 নম্বর দেওয়া থাকে। তো ব্যাপারটা হচ্ছে এটা কোনো ম্যাটার না, 10 নম্বর হোক বা 15 নম্বর হোক বা 20 নম্বর থাকুক বা ডব্লিউবিসিএস 40 নম্বর দেওয়া থাকে, এটা ইকুইভ্যালেন্ট, মানে এর 15 নম্বর ইকুইভ্যালেন্ট 40 মার্কস, মানে এখানে 15 নম্বর যায়, এটাই হচ্ছে 40 নম্বর, মানে মার্কস বেশি করে দিচ্ছে ওখানে দেওয়া থাকছে। তো এটা যে বেশি নাম্বার বলে বেশি নয়, যে আমাকে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি মেনটেন করতে হবে। আবার বেশি লিখলেই বেশি নাম্বার পাবে তা নয়, যত সম্ভব চেষ্টা করতে হবে যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টের উপরে বেস করে, সেই ওয়ার্ড লিমিটের উপরে বেস করে যত সম্ভব বেশি বেশি পয়েন্টকে তুলে ধরা। তাহলে টপিকগুলো একবার দেখে নেব এক ঝলক, যে যেমন হচ্ছে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, চন্দ্রযান 3-তে ভারতের সাফল্য, শক্তি সংকট, খাদ্য সংকট, ভীষণ ইম্পর্টেন্ট 3 নম্বর এবং 4 নম্বর, এই দুটো। শব্দ দূষণের কারণ ও প্রতিকারের প্রভাব, জল দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, এটাও প্লাস্টিক দূষণটা অনেকদিন থেকে আসবে আসবে করা হচ্ছে কিন্তু আসছে না। জল সংকটটা আগে থেকে বলছিলাম, জল সংকটটা কেপিএসএ পড়ে গেছে। বাস্তুতন্ত্র, জৈব বৈচিত্র্য হ্রাস, মাদক বিরোধী প্রচার অভিযান, কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, তারপরে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো, যারা ডাব্লিউবিসিএস বা অন্যান্য প্রিপারেশন করছে মিসেলেনিয়াস তাদের জন্য হতে পারে। র্যাগিং এর প্রতিকার নিয়ে একটি প্রতিবেদন, প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ, ডেঙ্গু সচেতনতা, ঝড়, বন্যা, বজ্রপাত, অগ্নিকাণ্ড নিয়ে, শিশু শ্রমিক, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইন্টারনেটের প্রভাব, অনলাইন এডুকেশনের প্রভাব, তারপর হচ্ছে বেসরকারীকরণ অর্থাৎ প্রাইভেটাইজেশন, যেটা যে ব্যাপারটা হচ্ছে ভালো দিক না খারাপ দিক কি ব্যাপার, এবং হচ্ছে সেই সঙ্গে যে স্বচ্ছ ভারত অভিযান। তো খাদ্য সংকট নিয়ে এখানে একটা প্রতিবেদন লেখা আছে, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, এটা আমি আলোচনা করছি না, আজকের যেটা সেটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, চলো এবারে যে বিজ্ঞাপন নিয়ে একটা প্রতিবেদন লিখতে দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে একটা পয়েন্ট আমি কি দিয়েছিলাম, যে হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন কি, তারপরে মিডিয়াম বা কিভাবে প্রচার করা হয়, তারপর বলছিলাম উদ্দেশ্য কি,
তারপরে দিয়েছিলাম ভালো দিক বা হচ্ছে খারাপ দিক, খারাপ দিক, আর হচ্ছে যে সবশেষে কনক্লুশন, এরকম একটা পয়েন্ট দিয়েছিলাম। সাধারণত যেগুলো বাংলা প্রতিবেদন থাকে এরকম ভাবে পয়েন্ট দিয়ে থাকে, এমনকি ইংরেজি প্রতিবেদন যেগুলো, সেই ইংরেজি প্রতিবেদনে এরকম পয়েন্ট দিয়ে দেয়। তাহলে হচ্ছে যে বাংলা প্রতিবেদন লিখতে দিয়েছিলাম যে বর্তমান সমাজে বিজ্ঞাপনের প্রভাব, বর্তমান সমাজে বিজ্ঞাপনের প্রভাব, এটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে দিয়েছিলাম। সাধারণত পয়েন্ট উল্লেখ করে দেবে যে 1 নম্বর হচ্ছে বিজ্ঞাপন কি, তারপরেও দিতে পারে যে কিভাবে বিজ্ঞাপন দেওয়া হয়, তারপরে হতে পারে যে বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যটা কি, ভালো দিক কি, খারাপ দিক কি, তারপরে হচ্ছে প্রতিকারের উপায়, প্রতিকারের উপায় ঠিক নয়, যে শেষে একটা কনক্লুশন বা উপসংহার এরকম একটা পয়েন্ট দেবে। যদিও বা পয়েন্ট নাও দেয়, শুধু যদি এই টপিক দেয়, তবুও আমাকে এই পয়েন্টের উপরেই লিখতে হবে। তো যেটা দেখো যে প্রথমে 1 নম্বরে কি বলেছি যে স্টার্টিং এ মানে একটা শিরোনাম দিতে হবে, তাই তো, মানে চমকপ্রদ একটা শিরোনাম লাগবে। তো হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, যে যেমন ভাবে দিতে পারো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বলে এরকম একটা টাইটেল বা শিরোনাম দিয়েছি। এখানে লাল কালি হয়ে গেছে, কিন্তু লাল কালিতে নয়, অর্থাৎ এমনিতে যে পেন দেবে সেই পেনে ব্যবহার মানে লিখতে হবে, বা হচ্ছে ইদানিং মনে হয় লাস্ট ইয়ারে ক্লাস টাইম মনে হয় পেন দেয়নি, নিয়ে যেতে হয়েছিল। তবে যাই হোক, যে যে কালি ইউজ করবে যে কোনো একটাতে ইউজ করবে, এমনটা নয় যে অনেকে বলো যে হয়তো কালোতে পয়েন্ট দেবো তারপরে নীলে লিখবো কিনা। ঠিক আছে, এখানে কম্পিটিটিভ এক্সামিনেশন ওরকম করা দরকার নেই, সেই 9-10 পড়ার মতো নয়, যে কোনো একটা কালি ইউজ করবে। তবে অনেক জায়গাতে অনেক বইয়ে লেখা থাকে যে আন্ডারলাইন করবে না, কিন্তু আমি বলবো যে যেটা হেডলাইন থাকবে হেডলাইনকে আন্ডারলাইন করবে এখানে কম্পিটিটিভের ক্ষেত্রে, কারণ ওটা একটা হেডলাইন শিরোনাম, ওটাকে অবশ্যই আন্ডারলাইন করে দেবে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এরকম দিতে পারো, বা হয়তো দিতে পারে যে সোজাসুজি এরকম দিতে পারো যে বর্তমান সমাজে বিজ্ঞাপনের প্রভাব, এরকমও প্রতিবেদন দিতে পারো, মানে এই টাইটেল দিতে পারো। তারপরে কি বলেছি, একটা জায়গার নাম দিতে হবে। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে নিজের ঠিকানা মানে ক খ গ দিয়েছি, কোনো কারো পার্টিকুলার নিজের জায়গার নাম দেবে না। আর 6 মার্চ মানে আজকে যেদিনকে দিচ্ছ, এরপরে তুমি যেদিনকে পরীক্ষা দেবে সেদিনকার ডেট দেবে, 6 মার্চ 2024 দিয়ে কোলন দিয়ে স্টার্ট করো। তাহলে হচ্ছে কি যে ব্যবসায় মুনাফা অর্জন করতে দর্শকদের আকৃষ্ট করা জনপ্রিয় মাধ্যম বিজ্ঞাপন, তাই তো। হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট যদি বলা হয় বা কিভাবে দিয়েছে, তাহলে হচ্ছে ব্যবসায় মুনাফা অর্জন করতে দর্শকদের আকৃষ্ট করা জনপ্রিয় মাধ্যম, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কেন বিজ্ঞাপন দেওয়া হয়, কারণ কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বা কোনো একটা জিনিস সম্পর্কে মানুষদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। তো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে বিজ্ঞাপনের বৈচিত্র্য সমান তালে এগিয়ে চলেছে সংবাদপত্রে। এবার কোথায় কোথায় দেওয়া হয়, মেনলি যেটা বিজ্ঞাপন দেওয়া হয় সংবাদপত্রে, বড় হোর্ডিং, ব্যানার, ব্যানার যেগুলো থাকে যেন ব্যানার পোস্টার ছাপানো বলে, তারপর হচ্ছে টিভি, রেডিও, এবং বিভিন্ন সামাজিক মাধ্যম ও ইন্টারনেটে। এতদিন পর্যন্ত এইগুলোই ছিল, কিন্তু এখন ইন্টারনেট আসার পর থেকে হচ্ছে গুগল বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট, বিভিন্ন জায়গা, এটা এখন প্রচারের বেশি মাধ্যম। এই জায়গাটা অনলাইন বা সোশ্যাল সাইটটাই হচ্ছে এখন মেন মিডিয়া হয়ে দাঁড়িয়েছে। তা খুব ছোট করে লিখে দিলাম যে কোথায় কোথায় চলে, সংবাদপত্রে, বড় হোর্ডিং, ব্যানার, টিভি, রেডিও, বিভিন্ন সামাজিক মাধ্যম, ইন্টারনেট। প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর যে কোটি কোটি মানুষের মনে তার প্রভাব স্থায়ীরূপে মুদ্রিত হয়ে যায়, এবং পরবর্তীতে মানুষ সেই বিশেষ দ্রব্যটিকে সেরা দ্রব্য ভেবে কিনতে ছোটে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা, মানে এই যে পয়েন্টটাই, মানে বিজ্ঞাপন বা কিভাবে দেওয়া হয়, উদ্দেশ্য বলতে পারো, এই পুরোটাই, যদিও পয়েন্ট আলাদা আলাদা বললে পরেও এই তিনটেই একই গোত্রীয়, মানে একটা অনুচ্ছেদের মধ্যেই পড়ে যায়, সেই জন্য তিনটেকেই মিলিয়ে একটা প্যারাগ্রাফ বানিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এর ভালো দিকটা বা উদ্দেশ্যটা বা আরেকবার ভালো করে এলাবোরেট করছি, যে বিজ্ঞাপন দেখে মানুষ কোনো দ্রব্য সম্পর্কে জানতে পারে এবং তার তার সঙ্গে জড়িত বিভিন্ন মানুষ তাদের কলাকুশলী দেখিয়ে উপার্জন করতে পারে। কিন্তু বর্তমানে বেশিরভাগ বিজ্ঞাপন কোনো দ্রব্যের অবাস্তব ধারণা বহন করে বা বাস্তবের গুণগত মান খুবই নিম্নমানের হয়। তাহলে একটা তো জিনিস উদ্দেশ্য কি হবে বলে দিলাম, যে একটা কোম্পানি কি করে তার মুনাফা অর্জন করার জন্য বা তার দ্রব্যটাকে বেচার জন্য বিজ্ঞাপন দেয়, বা অন্য দিক থেকে কি হচ্ছে মানুষ উপকার কি হয়, যে মানুষ সেই দ্রব্যটা সম্পর্কে জানতে পারছে, বা এর সঙ্গে জড়িত যারা থাকছে, মানে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য কিভাবে দিতে হবে, বা ব্যানার পোস্টারের জন্য বিভিন্ন মুদ্রণ মানে প্রিন্টিং প্রেস থাকে, সেখানে মানুষজন কি কাজ করে উপার্জন করতে পারছে, বা যেগুলো টিভি রেডিওতে বা বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, সেখানেও বিভিন্ন মানুষ কি হচ্ছে তাদের ধর সেখানে অ্যাক্টিং করছে, অভিনয় করছে, বা যা কিছু মানে করছে, মানে অ্যানিমেশন বা 3D, সেখানে উপার্জন করতে পারছে।
তাহলে বিজ্ঞাপন হচ্ছে একটা প্রচারের মাধ্যম, যার সাহায্যে কোম্পানি মানে সাধারণ মানুষ বা কোম্পানি প্রত্যক্ষ পরোক্ষভাবে বা অন্যান্য মানুষও থার্ড পার্সন সবাই কি হচ্ছে এখানে উপকৃত হচ্ছে। কিন্তু বর্তমানে বেশিরভাগ বিজ্ঞাপন কোনো দ্রব্যের অবাস্তব ধারণা বহন করে বা বাস্তবের গুণগত মান খুবই নিম্নমানের। ঠিক আছে, মানে অবাস্তব ধারণা, কোনো একটা বিজ্ঞাপন দেখানো হচ্ছে, হয়তো দেখা গেল যে তুমি গ্লুকন ডি খেয়ে নিলে, যে দেখা যাচ্ছে যে বিশাল রোদের মধ্যে ছুটেই যাচ্ছ, তুমি এলে মানে পড়ছো না, একটা জাস্ট এমনি এক্সাম্পল দিলাম। বা কোনো একটা খাবারের প্রোডাক্ট বা সাবান বা হচ্ছে কসমেটিক্স, যে কোনো জিনিস দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে যে ভীষণ জিনিস, ওর থেকে আর ভালো কিছু হয় না, ওটা ব্যবহার করলে পরে মানে সে তার কোনো রোগ টোগ কিছু হবে না, ঠিক আছে, সব কিছু সেরে যাবে। তো এই জিনিস একটা অবাস্তব ধারণা অনেক সময় বহন করে, বা অনেক সময় কি হয়েছে যে গুণগত মান মানে যেটা দেখানো হচ্ছে সেই তুলনায় তার কোয়ালিটি খুব খারাপ হয়। বারো একটা যেটা খারাপ প্রভাব বা ইম্প্যাক্ট, সেটা হচ্ছে কোম্পানি একটি বিজ্ঞাপনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, যার ফলে দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ঠিক আছে, আজকে একটা সাবানের দাম 30 টাকা, কথাতেই বলছি যে নর্মাল সাবান মানুষ কিনে হয়তো 30 টাকা দাম, সেই সাবানটা অ্যাকচুয়ালি খরচ হয় কত, 6 থেকে 7 টাকা। মার্কেটিং করতে বিভিন্ন জায়গায় হয়তো 15 টাকা হলো, কিন্তু বাকি 15 টাকা কোথায় যাচ্ছে, ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাকি 15 টাকা খরচ হচ্ছে। এবার একটা পয়েন্ট যেটা টানবে, সেটা সামাজিক মানে সোশ্যাল ইন্টারনেট হোক, মানে ইন্টারনেটের প্রভাব হোক, সোশ্যাল মিডিয়া যাই হোক, শিশুদের উপরে বা হচ্ছে স্টুডেন্টদের উপরে কি প্রভাব, এই ব্যাপারটা টানবে যে কোনো জায়গায়। তো শিশুদের উপর এর খারাপ প্রভাব রয়েছে। অনেক সময় কি হয়, বিজ্ঞাপনে দেখানো কাল্পনিক জগৎটাই তারা আপন করে নিয়ে ভুল পথে চালিত হয়। এটা খুব একটা এলাবোরেট করলাম না, কিন্তু কোনো কিছু একটা দেখছে সে বিজ্ঞাপনে, ঠিক আছে, হয়তো খাবারের অ্যাড বা কিছু দেখাচ্ছে, সেটা নিয়ে বায়না করছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কিছুই না, সেই খাবারের মধ্যে কিছুই নেই। তো এরকম ব্যাপার হতে পারে, বা ভীম টিম বা যে কোনো জিনিস নিয়ে দেখায় অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে, তো সেটা নিয়ে তারা একটা ভুল পথে চালিত হয়। বিজ্ঞাপনের ভালো মন্দ দুই রকম প্রভাব আছে সমাজে। এবার লাস্ট প্যারাগ্রাফ যেটা, ঠিক আছে, এটাই ভীষণ ইম্পর্টেন্ট, যে এইটা এতক্ষণ ধরে তো তুমি বললে, ঠিক আছে, এতক্ষণ ধরে তুমি ধরো বললে বিভিন্ন জায়গা থেকে, ওটা ধরো মুখস্থ করা হোক বা বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট হোক, কিন্তু এটুকু মনে রাখবে যে লাস্ট যে প্যারাগ্রাফটা এটা তোমার, ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার বক্তব্য, মানে আমি লিখছি বলে এরকম ভাবে বলবে না, কিন্তু এরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট আর এবং হচ্ছে লাস্ট যে প্যারাগ্রাফ, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার নিজস্বতা প্রয়োগ করার কিছু ব্যাপার আছে। তো বিজ্ঞাপনের ভালো মন্দ দুই রকম প্রভাব আছে সমাজে। কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে যাতে করে কোনো বিকৃত বিজ্ঞাপন না দেখায়, এবং বিজ্ঞাপন অনুমোদনের দিক থেকে কড়া আইন নিতে হবে। সুরুচিশীল গঠনমূলক বিজ্ঞাপন মানুষকে কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করে তাকে কর্মমুখী করে তোলে। এই লাইনগুলো একটু কঠিন, মানে মুখস্থ না করলে হবে না। সুরুচিশীল গঠনমূলক বিজ্ঞাপন মানে যে সমস্ত বিজ্ঞাপনগুলো মানুষের জন্য ভালো, এবং সেটা গুণগত মানও ভালো বা ভালোভাবে পরিবেশন করা হচ্ছে, যেটা থেকে মানুষ কিছু শিখছে। তো সুরুচিশীল গঠনমূলক বিজ্ঞাপন মানুষকে কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করে তাকে কর্মমুখী করে তোলে। সরকারি আইনের মানদণ্ডে সবসময় কুরুচিকর বিজ্ঞাপন বন্ধ করা যায় না, তার জন্য দরকার হচ্ছে গণ আন্দোলন। মানে তুমি চাইলে হয়তো সরকার একটা কিছু একটা নির্দেশিকা বেঁধে দিল যে এরকম করা যাবে না, তো ওটাকে কোনো না কোনো ভাবে আইন ঠিক মেনে মানে এড়িয়ে যাবে, হয়তো দেখা গেলো যে আইনি দিক থেকে সে ঠিকঠাকই করেছে। তো এটার জন্য হচ্ছে মানুষ গণ আন্দোলন, মানে মানুষকে বেশি করে আরো সচেতন হতে হবে, যে মানুষ খারাপ জিনিসগুলো নেবে না বা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না, খারাপ জিনিসগুলোকে বর্জন করবে, সেটাই বলছে। কিন্তু এটা কোনোদিন হবেও না, যেমন চলছে দুনিয়া সেরকমই চলবে, ঠিক আছে, এগুলো আর চেঞ্জ হবে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এই পরীক্ষার সময় আসবে আর আমাদেরকে লিখতে হবে। ওই যে একটা ব্যাপার আছে না, যে পণপ্রথা নিয়ে যে ডব্লিউবিসিএস অফিসার 40-এর মধ্যে মানে ভালো নাম্বার পেয়েছিল, 40-এ 40 পেয়েছিল, সেই চাকরি পাওয়ার পরে আবার পণ নাই। এবারে আমরা যেটা বাংলা দেখালাম সেটাকে কি করব, যে বেঙ্গলি টু ইংলিশ করব, ঠিক আছে, বাংলা থেকে ইংরেজি করব। তাহলে কি বললাম, যে ইংলিশ রিপোর্ট রাইটিংটা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে ট্রান্সলেশনটা আমাদের হচ্ছে। তাহলে দেখো, ফার্স্ট মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এরকম দিয়েছিলাম, বাংলা ইংরেজিতে আমরা অন্যও দিতে পারি, যে হচ্ছে ইম্প্যাক্ট অফ এরকম দিয়ে দিই, ঠিক আছে, যে ইম্প্যাক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব, ইম্প্যাক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন সোসাইটি, মানে সমাজে বিজ্ঞাপনের প্রভাব, এরকম চেঞ্জ করে দিলাম, কারণ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওটা একটু করতে প্রবলেম হবে। তারপর যে ক খ গ দেওয়া আছে সেখানে আমরা কি করব, এক্স ওয়াই জেড,
তারপরে 06 মার্চ 2024 কোলন দিয়ে স্টার্ট করব। ব্যবসায় মুনাফা অর্জন করতে দর্শকদের আকৃষ্ট করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, এটা বাংলায় লিখেছি যে ব্যবসায় মুনাফা অর্জন করতে দর্শকদের আকৃষ্ট করার জনপ্রিয় মাধ্যম বিজ্ঞাপন। মানে ইংরেজিতে যদি আমরা কি করি তাহলে কি করবো, বিজ্ঞাপন হয় তার মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন হয়, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ পপুলার, জনপ্রিয়, মানে হচ্ছে ইয়ে পপুলার মাধ্যম বা হচ্ছে একটা পথ। তাহলে কি বলবো, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ পপুলার ওয়ে। ঠিক আছে, কি করার, আকৃষ্ট করা, টু অ্যাট্রাক্ট, টু অ্যাট্রাক্ট দ্য পিপল, টু অ্যাট্রাক্ট দ্য পিপল অ্যান্ড মেক প্রফিট ইন বিজনেস, মেক প্রফিট ইন বিজনেস। তো দেখে না ভালো করে সেন্টেন্সটা, যে বাংলায় লিখেছিলেন ব্যবসায় মুনাফা অর্জন করতে দর্শকদের আকৃষ্ট করে জনপ্রিয় মাধ্যম বিজ্ঞাপন। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট হয় একটা জনপ্রিয় মাধ্যম, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ পপুলার ওয়ে টু অ্যাট্রাক্ট, আকৃষ্ট করতে, টু অ্যাট্রাক্ট দ্য পিপল অ্যান্ড মেক প্রফিট ইন বিজনেস। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে বিজ্ঞাপনের বৈচিত্র্য সমানতালে এগিয়ে চলেছে। তাহলে এইটুকু আগে শুধু বলে যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে, এটুকু ইংরেজিতে কি হবে, উইথ দা, The হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে, উন্নতিকে এখানে কি বলে, অ্যাডভান্সমেন্ট বলবো। তাহলে হচ্ছে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট, development বলতে পারি। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে ভালো করে দেখুন যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে কি আছে, বিজ্ঞাপনের বৈচিত্র্য। এখানে সাবজেক্ট কোনটা, এটাই কিন্তু সাবজেক্ট, যে বিজ্ঞাপনের বৈচিত্র্য। ভার্ব কোনটা, এগিয়ে চলেছে। এইটুকু এক্সট্রা পয়েন্ট, মানে এইটুকু পরে অ্যাড করলে পারতাম, তা প্রথমে অ্যাড করে দিলাম যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কমা। এবার হচ্ছে সাবজেক্ট, সেটা কি, যে বিজ্ঞাপনের বৈচিত্র্য। বৈচিত্র্যকে কি বলবো, যে ডাইভার্সিটি। তাহলে হচ্ছে ডাইভার্সিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট, ডাইভার্সিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট। দেখো সেন্টেন্সটা বড়, কিন্তু বুঝে বুঝে করলে কিছুই বড় নাই, ঠিক মনে থেকে যাবে। তাহলে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে ডাইভার্সিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে বিজ্ঞাপনের প্রচার বা হচ্ছে বিজ্ঞাপনের বৈচিত্র্য সমান তালে এগিয়ে চলেছে। এখানে ইজ গোয়িং অন এইভাবে বলতে পারো, বা একটা জিনিস আমরা এইভাবে বলতে পারি যে হ্যাজ কেপ্ট, হ্যাজ কেপ্ট মানে রেখেছে, অন পেস, পেস মানে কি এখানে গতি। একটা জিনিস আগেও বলেছি যে সব সময় বাংলা ইংরেজি কনভার্ট ওইভাবে হয় না, বা করলে ঠিকঠাক হবেও না, ওরকম ভাবে করবো না, কিন্তু আমরা সেন্সটাকে রিদম করব। লেখো, রিদম। হ্যাঁ, ছন্দ বজায় রেখেছে, অবশ্যই করতে পারো। তো হচ্ছে যে ডাইভার্সিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ কেপ্ট, রেখেছে অন পেস, পেস মানে হচ্ছে গতি, মানে হচ্ছে গতি রেখেছে, মানেই হচ্ছে এগিয়ে চলেছে। কিসে কিসে, ইন, এই কমা দিয়ে এগুলো লিখে দাও, নিউজ পেপার। এই যেখানে যেখানে মাধ্যমগুলো লেখা আছে সেইগুলোর ফার্স্টটাকে ক্যাপিটাল দিয়ে দাও, যে ইন নিউজ পেপার। তারপরে লেখা আছে বড় হোর্ডিং, মানে হচ্ছে বিগ হোর্ডিং। তারপর আছে ব্যানার, তারপর হচ্ছে টিভি, রেডিও অ্যান্ড ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট। ঠিক আছে, দেখো যে সেন্টেন্সটা অনেকটা বড় কিন্তু কঠিন নয়। তাহলে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে কি হলো, সাবজেক্ট কোনটা, ডাইভার্সিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে বিজ্ঞাপনের বৈচিত্র্য। হ্যাজ কেপ্ট রেখেছে অন পেস, গতি রেখেছে, কোথায় কোথায়, ইন দিয়ে যেখানে যেখানে দেওয়া আছে, নিউজ পেপার, বিগ হোর্ডিং, ব্যানার, টিভি, রেডিও অ্যান্ড ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট। এইটুকুকে আরেকটুকু ভালো করে লেখা যেত যে
এটা এখন পপুলার ওয়ে একটা, কারণ হচ্ছে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া বর্তমানে এখন পপুলার। তো বড় করলে আরো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য ছোট করে, মানে ছোটই করে দিলাম। পরের লাইন কি ছিল, যে প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর যে কোটি কোটি মানুষের মনে তার প্রভাব স্থায়ী রূপে মুদ্রিত হয়ে যায় এবং পরবর্তীতে মানুষ সেই বিশেষ দ্রব্যটিকে সেরা দ্রব্য ভেবে কিনতে ছোটে। দেখো এমনিতেই এই বিজ্ঞাপনের এই জিনিসগুলো কি বলতো, বেশ কঠিন, মানে কঠিন কঠিন একটু টার্ম আছে, আর লেখাটা খুব কঠিন অবশ্যই, কিন্তু আমাদেরকে কি করে নিতে হবে, সহজভাবে সাজিয়ে নিতে হবে। এই যে প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর, এই চিত্তাকর্ষক বাংলায় লেখা আছে তো মনে হচ্ছে যে কি না জানি, কিন্তু সহজই। চিত্তাকর্ষককে আমরা ইংরেজিতে কি বলা যেতে পারি, ইমপ্রেসিভ বলি না, যে ইউ আর ভেরি ইমপ্রেসিভ, এরকম বলি ইমপ্রেসিভ, সেই ক্ষেত্রে সেরকম আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রচারের ভঙ্গি, ইন্টারেস্টিং করা যাবে না স্যার? হ্যাঁ ইন্টারেস্টিং মানে আগ্রহ, ঠিক আছে। চিত্তাকর্ষক মানে যেটা চিত্তে আকর্ষণ করে, ওর মন আকৃষ্ট করে, ঠিক আছে। তাহলে দেখো লিখতে পারি যে হচ্ছে কি, দে প্রচারের ভঙ্গি, তাই তো। স্যার এটা সেকেন্ড প্যারা তো স্যার? না না, এখন এমনি জাস্ট লিখো, প্যারা কেমন কি হবে সেটা ইংরেজিতে, মানে টোটালটা যখন লিখে দেবো তখন লিখবে। বাংলায় যেমন দেওয়া আছে সেরকমই প্যারাগ্রাফ হবে। আমি এখানে লেখার জন্য স্পেস দিয়ে রেখেছি। প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক, তাহলে কি করব, যে দা এক্সপ্রেশন করতে পারো, দা এক্সপ্রেশন অফ স্যার প্রেজেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। স্যার প্রেজেন্টেশনও করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, দ্য এক্সপ্রেশন বা দ্য প্রেজেন্টেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ শো ইজ সো ইমপ্রেসিভ, ইজ সো ইমপ্রেসিভ অ্যান্ড মনোহর, যেটা সেটাকে বলতে পারো চার্মিং, অ্যান্ড চার্মিং, ফ্যাসিনেটিংও বলতে পারো, ঠিক আছে, সেটাকে ফ্যাসিনেটিংও বলতে পারো, বা হচ্ছে চার্মিং। দ্যাট, দেখো ভালো করে বোঝো, যে প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর, সো দ্যাট মানে এত যে, তাহলে হচ্ছে দ্য এক্সপ্রেশন বা দ্য প্রেজেন্টেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ সো ইমপ্রেসিভ অ্যান্ড চার্মিং, যে কোটি কোটি মানুষের মনে তার প্রভাব স্থায়ী রূপে মুদ্রিত হয়ে যায়, ঠিক আছে। মানে এখানে সাবজেক্ট কোনটা, যে এর প্রভাব, তাহলে দ্যাট ইটস ইম্প্যাক্ট, ইটস ইম্প্যাক্ট মানে হচ্ছে এর প্রভাব মুদ্রিত হয়ে যায় মানুষের, লক্ষ লক্ষ মানুষের মনে বা কোটি কোটি মানুষের মনে। দ্যাট ইটস ইম্প্যাক্ট, এইটুকু কিন্তু কি হচ্ছে, প্যাসিভ ভয়েস। তাহলে কি করব, ইট ইম্প্যাক্টস ইজ পার্মানেন্টলি, পার্মানেন্টলি ইমপ্রিন্টেড, বা ইমবাইবড বলতে পারি। ইমবাইবড মানে হচ্ছে গেঁথে যাওয়া, বা হচ্ছে ইমপ্রিন্টেড। দেখো এখানে ইজ পার্মানেন্টলি ইমপ্রিন্টেড মানে এটা প্যাসিভ ভয়েস করা হলো কিন্তু প্রেজেন্ট টেন্সে, যে মুদ্রিত হয়ে যায়। তাহলে দ্যাট ইটস ইম্প্যাক্ট ইজ পার্মানেন্টলি ইমপ্রিন্টেড অন দ্য মাইন্ডস অফ, অন দ্য মাইন্ডস অফ মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ পিপল। এখানে কোটি কোটি লক্ষ লক্ষই বলবে, ঠিক আছে, যে মিলিয়নস অফ পিপল মানে বলবে যে লক্ষ লক্ষ মানুষের মনে। দেখো এটাও কিন্তু অনেকটা বড় সেন্টেন্স। তাহলে এতটুকু হলো, দ্য এক্সপ্রেশন অফ বা হচ্ছে দ্য প্রেজেন্টেশন ইজ, এক্সপ্রেশন। অ্যান্ড ল্যাটার, কি লেখা আছে, তাহলে এতদূর পর্যন্ত হয়ে গেল, যে দ্য এক্সপ্রেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ সো ইমপ্রেসিভ, এতটা চিত্তাকর্ষক অ্যান্ড চার্মিং মনোহর যে, দ্যাট ইট ইম্প্যাক্টস, ইটস ইম্প্যাক্ট মানে এর, এর প্রভাব ইজ পার্মানেন্টলি ইমপ্রিন্টেড মানে এর প্রভাবটা চিরস্থায়ীভাবে কি হচ্ছে, মানুষের মনে মুদ্রিত হয়ে যাচ্ছে, অন দ্য মাইন্ডস অফ মিলিয়নস অফ পিপল, এবং পরবর্তীকালে মানুষ সেই বিশেষ দ্রব্যটিকে সেরা দ্রব্য ভেবে কিনতে ছোটে। তাহলে হচ্ছে অ্যান্ড ল্যাটার পিপল, পরবর্তীকালে কি হচ্ছে, পিপল রাশ টু, রাশ মানে হচ্ছে জানো যে দ্রুত ধাবিত হওয়া, তাহলে হচ্ছে পিপল রাশ টু বাই,